নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। একটা নির্বাচনের সামনে রাজ্য কমিটির সভা মানে হলো সার্বিক প্রস্তুতিকে আবার একটু পর্যালোচনা করে দেখা, কোথাও যদি কোনো ইয়ে থাকে, দুর্বলতা থাকে, এগুলাকে কিভাবে কাটিয়ে তোলা যায় তার ব্যবস্থা গ্রহণ করা, সবটা নিয়ে। এটা শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি না, এটা বিগত লোকসভা নির্বাচনে সারা দেশে যে ফলাফল, এই ফলাফলের ইতিবাচক দিক কি, নেতিবাচক দিক কি, এবং এতে আমাদের পার্টির তার মানে এই ফলাফল এ সম্পর্কে বিশ্লেষণ, এই জন্য আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সবটা মিলিয়েই আমরা আলোচনা করব। অর্থাৎ দুটি খুব গুরুত্বপূর্ণ দিক, একটা হলো নির্বাচনের পর্যালোচনা, আর একটা হলো আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। সেদিক থেকে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতির নিরিখে আজ যখন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতে চলছে, ঠিক সেই প্রেক্ষাপটে কি বলবেন? হ্যাঁ, পঞ্চায়েত নির্বাচন তো ত্রিপুরার যে শাসক দল যে ধরনের বাতাবরণ তৈরি করে রেখেছে, সুষ্ঠু নির্বাচনের সেই পরিবেশ নেই। যে নির্বাচন স্টেট ইলেকশন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনার ব্যক্তিগত দলক হলেও যে তিনি প্রায় শাসক দলের কাছে নতজানু অবস্থায়, যে শাসক দলের এই নানা দুর্বলতা ইত্যাদি মেরামত করতে সময় লাগছে দেখে দুবার পঞ্চায়েত নির্বাচন তারিখ ওনাকে পিছাতে হয়েছে ওনার ইচ্ছার বিরুদ্ধে। অর্থাৎ স্বাধীনভাবে কাজ করার ওনার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা রণকৌশল সাজাবো, কিভাবে যে এই যারা আজকে শুধু আমাদের সমর্থক না, শাসক দলকেও যারা ভোট দিয়েছিলেন বিগত দিনগুলোতে, তারা বীতশ্রদ্ধ গত 6 বছরে পঞ্চায়েতে এই লুটপাট ইত্যাদি দেখে, তাদের ভোটকে আমরা এই ব্যালট বাক্সে ফেলবো, এই স্ট্র্যাটেজিগুলো আলোচনা হবে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় যেটা বললাম, লোকসভা নির্বাচন, সেখানে যে গত 10 বছরে লড়াই সংগ্রাম নিরিখে যে রাজনৈতিক আন্দোলনের দিক থেকে আমরা অন্য সমস্ত পার্টির থেকে যে এগিয়ে থাকলেও কিন্তু ভোটের ফলাফলে সে সাফল্য আমরা অর্জন করতে পারিনি। বরঞ্চ এবারে যে নির্বাচন, এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক ফলাফল হয়েছে। এটা কেন হলো, কোথায় আমাদের ত্রুটি, এগুলো বের করে কিভাবে এগুলোকে রেকটিফাই আমরা করব, সেগুলো আলোচনা হবে। কাজে সেদিক থেকে দুটি বিষয়ই খুব গুরুত্বপূর্ণ এবং আগামী 13 তারিখ সারাদিন ব্যাপী সে আলোচনাগুলো আমরা সংগঠিত করব। তার পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে, আপনারা কয়েকটি দাবি উত্থাপন করেছেন, মানে যতটুকু খবর সেই দাবি পূরণ হচ্ছে না আজ পর্যন্ত, সেটাই খবর। 1, অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা। 2, জেলা শাসক কার্যালয়ে ক্যাম্প করে মনোনয়নপত্র দাখিল করার ব্যবস্থা নেওয়া। আপাতত দুটো দাবি উত্থাপন করা হয়েছে আপনাদের তরফে, কিন্তু কমিশন এখনো কোনো সবুজ সংকেত দেয়নি। সরাসরি হয়তো প্রতিক্রিয়া কেউ ব্যক্ত করেনি, কিন্তু সবুজ সংকেত দেয়নি। কি বলবেন? তা তো বললাম যে স্টেট ইলেকশন কমিশনার তিনি এই তার যৌক্তিকতা স্বীকার করলেও ভদ্রলোকের ব্যতিক্রমী কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নেওয়ার ক্ষমতা নেই। ইচ্ছে করলে যে স্টেট নির্বাচন কমিশনার তিনি অনলাইনে এই সুযোগ দিতে পারেন, কারণ পশ্চিমবাংলা হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এতে এখানে রুলস বা বিধি না থাক না, এই যে মানে ভোট করার, লুট করার, রিগিং করার, তারপরে এই নির্বাচনে বাধা দেওয়ার, তার তো কোনো নেই, বিধি নেই, রুলস নেই। কিন্তু হচ্ছে তো, জবরদস্তি করে বিরোধী দলের লোকদেরকে এই সর্বদলীয় সভা থেকে বের করে দিচ্ছে বিডিওর সামনে থেকে। তারপরে ওই জেলা শাসকের মতো এরকম একটা সম্মানীয় পদকে ব্যবহার করে কিভাবে তাদের একজন নেতার নাম অবৈধভাবে এই ভোটার তালিকাতে শহর থেকে গ্রামে পৌঁছানো যায়, সমস্ত করানো হচ্ছে। এগুলো তো বিদিতে নেই। যদিও এটা যতটুকু না
এই কি বললে এই বিধি বা বিধি থাকা বা না থাকা, তার ক্ষেত্রে প্রশ্ন হলো সেই আধিকারিক ভদ্রলোক, আইএস অফিসের ভদ্রলোক, তার মেরুদণ্ডহীনতা নতুন না। এই ভদ্রলোক এর আগে থেকে তিনি মেরুদণ্ড বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন, আইএস এর সমস্ত মর্যাদা তিনি বলুণ্ঠিত করেছেন, এটা আলাদা জিনিস। কিন্তু সব মিলিয়ে যে এই দাবিগুলো যে করেছে ন্যায়সঙ্গত, এগুলো যে নির্বাচন কমিশন তার একতেরেও দিতে পারেন, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে বা বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে স্বাধীনভাবে কোন সরকারি আধিকারিকের কাজ করার সুযোগ নেই। তো সেই জায়গায় আমরা জনমত তৈরি করার মধ্য দিয়ে কিভাবে একটু মোকাবেলা করতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। নিশ্চয়ই মানুষ ক্রমশ সচেতন হচ্ছেন। আজকে হয়তো আমরা পারছি না সেখানে সাফল্য অর্জন করতে, কালকে হবে, কালকে না হলে পরশু হবে, কিন্তু এই জায়গায় এটা দাঁড়িয়ে থাকবে না। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে।